Assalamu alaikum. Hello viewers, you are welcome to this live. Please inform me if there is any problem about sound or anything. Please keep me informed. Please let me know in comments everything is okay. Assalamu alaikum. Assalamu alaikum. যাই হোক, আজকে আমরা লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্বের যে অ্যাপ্লিকেশন এই বিষয়টা নিয়ে শিখব। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। আসসালামু আলাইকুম। অ্যাকশন ভার্ব, ঠিক আছে, ভিএস লিঙ্কিং ভার্ব। সাধারণত ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে কি করবে? সাবজেক্ট কোনো কাজ সম্পন্ন করবে। সাবজেক্ট নিজে কোনো কাজ করবে, ঠিক আছে, আর এটা সাবজেক্টের অবস্থা বোঝাবে, ঠিক আছে। সাবজেক্টের অবস্থা দোষগুণ নির্দেশ করবে এর পরবর্তী অ্যাডজেক্টিভ। প্রকাশে অ্যাডজেক্টিভকে যুক্ত করবে, অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজকে যুক্ত করবে। যাই হোক, আপনারা যুক্ত হতে থাকেন। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট নিজে কাজ করবে, ঠিক আছে। কিভাবে আমরা এখন এটা দেখে নিই। দেখি, স্পিক্স, দেখেন সে কথা বলতেছে, সে কথা বলে, কিভাবে কথা বলে? অ্যাংরিলি, অথবা
স্লোলি, ঠিক আছে, অথবা ফাস্ট, ঠিক আছে। তাহলে সে কথা বলে কিভাবে? অ্যাংরিলি, স্লোলি অথবা ফাস্ট, সে দ্রুত কথা বলে, ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে অনেকে বলে যে ইউ আর টু ফাস্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, আপনি এত মানে ইউ স্পিক টু ফাস্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, মানে আপনি এত জোরে কথা বলেন আমরা বুঝতে পারি না। তো সেম ইজ দ্য কেস, কেউ আবার অনেক ধীরে কথা বলে, মানে আস্তে আস্তে কথা বলে, ঠিক আছে। আবার কেউ উচ্চ স্বরে যদি বলা হয় সেক্ষেত্রে বলা হচ্ছে যে হি অলওয়েজ স্পিক লাউড, হি অলওয়েজ স্পিক্স লাউড। তো যেটাই হোক, হি স্পিক্স লাউড, উচ্চ স্বরে কথা বলে। এই যে এর ধরন বুঝাবে অ্যাকশন ভার্বের পরে, দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব, ঠিক আছে। তার কর্ম দেখেন, হি বিহেভস, হি বিহেভস অ্যামিকেবলি, অ্যামিকেবলি। তো এই জায়গায় আমরা কিন্তু হি বিহেভস ফ্রেন্ডলি ব্যবহার করতে পারবো না, কিন্তু এখানে আমরা দেখিনি, দেখেন স্পিক। এবারে আসেন, হি লুকস ফ্রেন্ডলি, ঠিক আছে। হি ফিলস টায়ার্ড, অথবা হি লুকস অ্যাংরি। তাহলে আমরা দেখিনি এক্ষেত্রে হি লুকস ফ্রেন্ডলি, ঠিক আছে, তাকে কেমন লাগে? বন্ধু ভাবাপন্ন মনে হয়। এক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখানে এর পরবর্তী অ্যাডজেক্টিভ, অথবা দেখেন হি বিকেম এ লয়ার, ঠিক আছে। তাহলে যে সকল ভার্ব তার পরবর্তী নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভকে তার সঙ্গে যুক্ত করে নিচ্ছে, মানে তার সম্পর্কে তথ্য দিচ্ছে, ঠিক আছে, একই সত্তাকে বোঝাচ্ছে, সেম এন্টিটি। তো সেক্ষেত্রে দেখেন হি লুকস ফ্রেন্ডলি, তাহলে এখানে ফ্রেন্ডলিটা কি? ফ্রেন্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এইটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। একইভাবে হি ফিলস টায়ার্ড, ঠিক আছে, হি লুকস অ্যাংরি। এখানে দেখেন হি স্পিক্স অ্যাংরিলি, হি স্পিক্স অ্যাংরি হবে না কিন্তু। তো মূল বিষয় এটা বলার কারণ অ্যাকশন ভার্বের পরে সাধারণত, ঠিক আছে, অ্যাকশন ভার্ব ইজ মডিফাইড বাই অ্যাডভার্ব, ঠিক আছে। আর লিঙ্কিং ভার্বের পরে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ আসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসে। তাহলে এখানে দেখেন যে হি লুকস অ্যাংরি আর হি স্পিক্স অ্যাংরিলি, এই জায়গাগুলো নিয়ে আমরা লিঙ্কিং ভার্বের পরে কি বসাতে পারবো? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা কি, অথবা নাউন ফ্রেজ। যেমন এখানে দেখেন এ লয়ার, নাউন, এর সামনে ডিটারমিনার, তার মানে এটা নাউন ফ্রেজ। হি ফিলস টায়ার্ড, ঠিক আছে, হি ফিলস টায়ার্ড, ঠিক আছে, সে ক্লান্ত অনুভব করলো, অথবা হি ফেল টায়ার্ড, ফিলস এর জায়গায় পাস্ট টেন্সও বসাতে পারেন, দেখেন ফেল। এখন এই অ্যাডজেক্টিভ গুলোকে আমরা মডিফাই করার জন্য এর সামনে আমরা কি বসাতে পারি? ঠিক আছে, আমরা অ্যাডভার্ব বসাতে পারি, কিন্তু আমাদের মূল হেডওয়ার্ডটা হচ্ছে এইটা। তো লিঙ্কিং ভার্বের পরে নিয়ম হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, আর ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ওই অ্যাডজেক্টিভ ফ্রেজের, ঠিক আছে, মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব বসতে পারে। যেমন শি লুকস বিউটিফুল, হি লুকস ফ্রেন্ডলি ছিল, হি লুকস হ্যান্ডসাম, দেখেন শি লুকস বিউটিফুল, ঠিক আছে, এই যে দেখেন লুকস বিউটিফুল, তাকে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা যদি এটাকে মডিফাই করি তাহলে এটা ভেরিও বসাতে পারি। তাহলে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, সাধারণত লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, অথবা নাউন বা নাউন ফ্রেজ বসে কমপ্লিমেন্ট হিসেবে। এই যে আমাদের অ্যাডজেক্টিভ বসলো বা দেখা যায় নাউন ফ্রেজ বসলো, ঠিক আছে, এদের ফাংশনটা কমপ্লিমেন্টের, মানে কমপ্লিমেন্ট মানে এর পরিপূরক, এই সাবজেক্টের পরিপূরক হচ্ছে এই কমপ্লিমেন্টটা, অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ গুলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা নাউন ফ্রেজ গুলো। আর এখানে দেখেন হি স্পিক্স অ্যাংরিলি, হি স্পিক্স স্লোলি, ঠিক আছে, অথবা হি বিহেভস অ্যামিকেবলি। তো এখন এখানে দেখেন যে এটা অ্যাকশন ভার্ব, এরপরে আমাদের কি বসতেছে? এরপরে অ্যাডভার্ব বসে। তো এই জায়গায় কিন্তু আমরা ফ্রেন্ডলি বসাতে পারবো না, তবে আমেরিকান ইংলিশে পারবেন, ব্রিটিশ ইংলিশে হবে না। হি বিহেভস ফ্রেন্ডলি হবে না,
হি বিহেভস ফ্রেন্ডলি, এটা ইউকে ইংলিশে হবে না, ইউকে তে হবে না, তবে ইউএসএ পসিবল, ইউএস ইংলিশে, আমেরিকান ইংলিশে এটা পসিবল। হি বিহেভস ফ্রেন্ডলি এটা পসিবল। তো এক্ষেত্রে ব্রিটিশ ইংলিশে কি হয়, আমাদেরকে সমজাতীয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ লাগে। দেখেন, হি বিহেভস ইন আ ফ্রেন্ডলি ম্যানার, ফ্রেন্ডলি, ঠিক আছে, ম্যানার বা ওয়ে, ফ্রেন্ডলি ম্যানার বা ওয়ে, হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ম্যানার বা ফ্রেন্ডলি ওয়ে, যেটাই বলেন। তার মানে অ্যাকশন ভার্ব গুলো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা কি হয়, মডিফাইড হয়। ঠিক আছে, এখানে মূলত এর সময় বোঝায়, ঠিক আছে, ম্যানার বোঝায়, তারপরে এর স্থান বোঝায়। আমরা আরো কিছু দেখে নিই। প্লিজ, ঠিক আছে, লুক ব্যাক, লুক ব্যাক, অথবা প্লিজ ডোন্ট লুক ব্যাক, অনুগ্রহ করে পিছনে তাকাবেন না, অথবা প্লিজ ডোন্ট লুক ব্যাক। এখানে দেখেন, তাহলে এটা কোন সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। আমরা এইভাবে দেখতে পারি, হি লুকড, ঠিক আছে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড, সে চতুর্দিকে তাকালো। হি লুক ব্যাক, সে পিছনে তাকালো। হি লুকড ব্যাক, ব্যাক, অথবা অ্যাবাব, দেখেন অ্যাবাব। আর এখানে আমরা কম্পারিজন দেখি, এই যে দেখেন, হি লুকড, একই ভার্ব অ্যাকশন ভার্ব হতে পারে, আবার লিঙ্কিং ভার্ব হতে পারে। ও নো, এই বোর্ডটার প্রবলেম, বোর্ডটা এক্সচেঞ্জ করে দেওয়ার কথা। ব্যাকবোনের এই বোর্ডটারই সমস্যা হয়েছে, তারা আমাকে কমিটমেন্ট দিয়েছে 2-1 মধ্যে বোর্ডটা তারা রিপ্লেস করে দেবে। এখন দেখা যাক। তাহলে দেখেন, হি লুকড অ্যাংরি, দেখেন হি এখানে খেয়াল করে দেখেন, হি লুক অ্যাংরি, তাকে রাগান্বিত দেখালো, মানে সে রেগেছিল এমন বুঝালো। হি লুক অ্যাংরি, তাকে রাগান্বিত দেখালো। হি লুক টায়ার্ড, তাকে ক্লান্ত দেখালো। তো এই ক্ষেত্রে এই লুকটা কি, এই যে সাবজেক্ট এবং এই অ্যাডজেক্টিভ এটাকেই মডিফাই করতেছে। এখানে হি ওয়াজ, ঠিক আছে, টায়ার্ড ওয়াজ, এখানে হি ওয়াজ অ্যাংরি সে, তার মানে এইটা ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এখানে ইজ আমরা বসাতে পারবো, মানে বি ভার্ব, হি ওয়াজ অ্যাংরি, অথবা হি ওয়াজ টায়ার্ড, বি ভার্ব আমরা বসাতে পারবো। যদি বি ভার্ব বসানো যায়, ঠিক আছে, তার মানে বুঝতে পারবো এই ভার্বটা হচ্ছে আমাদের কি ভার্ব, এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে দেখেন ওই একই ভার্ব, ঠিক আছে, হি লুকড অ্যারাউন্ড, সে চতুর্দিকে তাকালো, ঠিক আছে, সে চতুর্দিকে তাকালো। হি লুক ব্যাক, অথবা হি লুকড অ্যাবাভ, অথবা যেমন বলা হচ্ছে যে উপরে তাকাও। লুক অ্যাবাভ, উপরে তাকাও। তাহলে এগুলো কি হচ্ছে, উপরে, কোথায় তাকাও, স্থান বুঝাচ্ছে, হোয়ার, ঠিক আছে, ভালো কথা, কোথায় তাকাও। প্লিজ লুক ব্যাক, পিছনে তাকাও, ঠিক আছে। তারপরে হি লুকড অ্যারাউন্ড, হি লুক ব্যাক, হি লুকড অ্যাবাভ। এই ক্ষেত্রগুলো দেখেন, এইগুলো স্থান বুঝাচ্ছে, ঠিক আছে, এগুলো সবই ব্যাক, অ্যাবাভ, অ্যারাউন্ড, ঠিক আছে, স্থান বুঝাচ্ছে। সেক্ষেত্রে এই লুকটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যাকশন ভার্ব মডিফাইড হচ্ছে কি দ্বারা, অ্যাকশন ভার্ব মডিফাইড হচ্ছে একই ভার্ব কি হতে পারে, অ্যাকশন ভার্ব হতে পারে, আবার লিঙ্কিং ভার্ব হতে পারে। যদি অ্যাকশন ভার্ব হয় সেই ক্ষেত্রে এরপরে কি হবে, এরপরে অ্যাডভার্ব বসবে যখন আমাদের পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসবে। আর যদি লিঙ্কিং ভার্ব হয় সেক্ষেত্রে এরপরে আমরা পাবো অ্যাডজেক্টিভ। আর যদি দুইটা ওয়ার্ড থাকে লিঙ্কিং ভার্বের পরে, বুঝতে পারেন যে না এটা লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ এবং ওই সাবজেক্টটা যদি একই হয়, এর সামনে যেটা থাকবে ওইটা অ্যাডভার্ব। মানে লিঙ্কিং ভার্বের পরে ওয়ার্ড 1 ওয়ার্ড 2, তাহলে ফার্স্ট ওয়ানটা সাধারণত অ্যাডজেক্টিভ, যদি এর মানে ফায়ার হয় সেক্ষেত্রে আর প্রথমটা হবে অ্যাডভার্ব, যেটা ওই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করবে। আবার আমরা পরেরটা দেখি। এবার আপনারা বলেন কোনটা কোন ভার্ব। হি স্যাট, মিউট,
ঠিক আছে, ইন দা কর্নার। কর্নার অফ দা রুম, এক। আর নাম্বার 2, হি sat vigilantly beside the child। এখানে স্যাট কি ভার্ব, এখানে স্যাট কি ভার্ব। এবার আপনারা বলেন এটা কোনটা কি ভার্ব, এটা কোন পার্ট অফ স্পিচ হবে, এটা কোন পার্ট অফ স্পিচ হবে। এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এখানে এটা কি অপশন এ ধরেন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অপশন বি অ্যাডভার্ব। ঠিক আছে, পরেরটা দেখেন, এখানে এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ বিতে অ্যাডভার্ব। এবার আপনারা বলেন কোনটা কি হবে, আপনাদের কমেন্ট গুলো দেখি প্লিজ। তাহলে এই জায়গায় তাহলে কি হবে বলেন, কোনটা কি হবে আপনারা রিপ্লাই দেন। তাকে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, তাহলে এই জায়গায় আমলাই দেন। কই আপনাদের কোনো রিপ্লাই দেখি না। 1 লিঙ্কিং, 2 অ্যাকশন। হ্যাঁ সহজ কথা, দেখেন একই ভার্ব, এটাও স্যাট এটাও স্যাট। তাহলে তবে এটা ইউএস ইংলিশ অনুসারে কিন্তু অ্যাডভার্ব হতে পারে। ব্রিটিশ ইংলিশ আর ইউএস ইংলিশের যে গ্রামারটা, এটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে, লটস অফ ডিফারেন্স আছে। এটা একটা ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে দেখবেন ব্রিটিশ ইংলিশের সঙ্গে আমেরিকান ইংলিশ মিলতেছে না। যেমন চাইল্ডলি বলে ব্রিটিশ ইংলিশে কোনো শব্দ নাই, কিন্তু আমেরিকান ইংলিশে চাইল্ডলি বলে মানে অ্যাডজেক্টিভের ব্যবহার আছে। তো এই হলো সমস্যা। যাক, থ্যাংক ইউ অনেকে পারছেন। এক্ষেত্রে ভিজিল্যান্টলিটা হচ্ছে অ্যাডভার্ব, আর এক্ষেত্রে মিউটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ব্রিটিশ ইংলিশ অনুসারে বা ট্রেডিশনাল গ্রামার অনুসারেও তাই। তাহলে মিউটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এখানে এই সাইডটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, আর এখানে হচ্ছে এটা অ্যাডভার্ব। এখানে এই সাইডটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এ বি অ্যাকশন ভার্ব, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর এখানে হচ্ছে এটা কিন্তু একদম লিঙ্কিং ভার্ব বলা যাবে না, এর লিঙ্কিং এর কিন্তু ফোর্স আছে, কিন্তু এটা লিঙ্কিং ভার্ব না। যেমন আপনাদেরকে দেখাই, হি ডাইড, দেখেন লিঙ্কিং ভার্বের মতো কিন্তু লিঙ্কিং ভার্ব না, ওটা কিন্তু লিঙ্কিং ভার্বের মতো কিন্তু লিঙ্কিং ভার্ব না। যেমন দেখেন হি, ওই ক্ষেত্রে ওইটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বও লিঙ্কিং ভার্বের মতো কাজ করতে পারে। মানে মনে হচ্ছে যে এটা লিঙ্কিং ভার্ব, আসলে ওটা ইন্ট্রানজিটিভ থাকে। হি ডাইড ইয়াং, হি ডাইড ইয়াং, ঠিক আছে। দেখেন হি ডাইড আর্লি, হি ডাইড আর্লি। তাহলে দেখেন হি ডাইড ইয়াং, হি ডাইড রিচ, হি ডাইড ম্যারিড, সে বিবাহিত হয়ে মারা গেল, হি ডাইড ম্যারিড, ঠিক আছে। তাহলে এটা কিন্তু লিঙ্কিং ভার্ব না, এটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব অনেক সময় লিঙ্কিং ভার্বের মতো ব্যবহৃত হতে পারে, সেক্ষেত্রে এরপরে অ্যাডজেক্টিভ বসতে পারে। এগুলো অ্যাডজেক্টিভ, রিচ, ম্যারিড, এগুলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর এটা কিন্তু মারা গেছে, সেক্ষেত্রে অ্যাকশন ভার্ব হতে পারে। ইন্ট্রানজিটিভ ভার্বই কিন্তু অ্যাকশন। অনেক সময় হতে পারে কি একটা ভার্ব মানে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব এটা অ্যাকশন ভার্বের মতো কাজ করতে পারে, আবার লিঙ্কিং ভার্বের মতো কাজ করতে পারে। এরপরে আমাদেরকে দেখতে হবে সেন্স, সে মারা গেল কখন, আর্লি, আগে ভাগে, ভালো কথা। আর সে কি অবস্থায় মারা গেছে, ইয়াং, রিচ, ম্যারিড, এক্ষেত্রে এরা অ্যাডজেক্টিভ নিতে পারে। এগুলো একটু এক্সেপশন আছে, এই এক্সেপশন গুলা হচ্ছে ডাই, সিট, এরকম আরো কিছু ভার্ব আছে। পরেরটাই আমরা আসি, দেখেন হি ডিড in the examination
মিনেশন, ঠিক আছে, and failed। তাহলে আমরা দেখি কোনটা রাইট। এ ব্যাড, ঠিক আছে, ব্যাডলি, বি নাম্বার গুড, ওয়েল, ঠিক আছে, সি নাম্বার ব্যাডলি, ব্যাড, ডি নাম্বার হচ্ছে ওয়েল, গুড, ই নাম্বারে সি প্লাস ডি, সি প্লাস ডি। এইবারে আপনারা আনসার দেন প্লিজ। এক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? হি ডিড ড্যাশ ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড, ঠিক আছে, ফেল্ড। এক্ষেত্রে কোনটা হবে? যদি আপনারা লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্বের পরে কি বলবো যে পার্ট অফ স্পিচের পজিশনটা ভালোভাবে বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনারা পরীক্ষায় এই যে পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন থেকে ইজিলি 1 থেকে 2 নম্বর পেতে পারেন। বলেন এক্ষেত্রে কোনটা হবে? অপশন এ নাকি অপশন বি অথবা অপশন সি অথবা অপশন ডি অথবা অপশন ই, কোনটা? নাকি সি ডি? এখানে সি ডি দুটোই আছে। এক্ষেত্রে দেখেন দুটোই রাইট। যদি সে ভালো করে, যদি ওয়েল হয়, হি ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন এন্ড ফেল্ড, ঠিক আছে, গুড। সে পরীক্ষায় ভালো করেছে তাই সে ভালো অনুভব করলো, এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ। আর হি ডিড ওয়েল, এই যে ডু, ডু হচ্ছে অ্যাকশন ভার্ব, কোনো কিছু করা, বোঝাই যাচ্ছে। তো এরপরে অ্যাডভার্ব, হি ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন এন্ড ফেল্ড গুড। এখন এটাও রাইট। দেখেন হি ডিড ব্যাডলি, হি ডিড ব্যাডলি, অ্যাডভার্ব লাগবে এখানে, ব্যাডলি, এটাও রাইট, ঠিক আছে। সে যদি পরীক্ষায় খারাপ করে তাহলে তার খারাপ অনুভব হবে, তাহলে হি ফেল্ড ব্যাড। এক্ষেত্রে এটাও রাইট, এটাও রাইট, দ্যাটস ওয়াই এটা রাইট আনসার। তার মানে অ্যাকশন ভার্বের পরে আমাদের কে ব্যবহার করতে হবে অ্যাডভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ। আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আর সমস্যা থাকবে না। আমরা এখন দেখা শুরু করি যে এ থেকে কি কোশ্চেন গুলো আছে। এখন আমরা এক্সারসাইজ করে দেখি। অ্যাকশন ভার্ব, ঠিক আছে, অ্যাকশন ভার্ব ভিএস লিঙ্কিং ভার্ব। তাহলে এখান থেকে একটা কোশ্চেন দেখি, দ্য স্টুডেন্টস স্পিক সফটলি। তাহলে এটা কি ভার্ব? এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, ঠিক আছে, এ ভি অ্যাকশন ভার্ব। তার মানে এটা সফটলি অ্যাডভার্ব। ছাত্রটা কিভাবে কথা বললো? নরম ভাবে বা কোমল ভাবে, তার মানে এটা অ্যাডভার্ব। মানে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব প্লাস অ্যাডভার্ব, অ্যাকশন ভার্ব প্লাস অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এটা অ্যাডভার্ব, দ্য স্টুডেন্ট স্পিক সফটলি। এক, এটা দেখেন, ইন মাই অপিনিয়ন, আমার মতে, শি শুড হ্যাভ রিজাইন্ড আর্লিয়ার। তার আরো আগে, আর্লি মানে আগে ভাগে, আরো আগে, অপেক্ষাকৃত আগে, ঠিক আছে। তাহলে এখানে রিজাইন, শুড হ্যাভ রিজাইন, কারো কোনো কিছু করা উচিত ছিল, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার, আই শুড হ্যাভ গন দেয়ার, ঠিক আছে। কারো কোনো কিছু করা উচিত ছিল, আমার এটা করা উচিত ছিল বা আমার কাজটা করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক বা আই শুড হ্যাভ ডান দ্যাট। তাহলে দেখেন, ইন মাই অপিনিয়ন, আমার মতে, শি শুড হ্যাভ রিজাইন্ড আর্লিয়ার। তো এক্ষেত্রে আর্লিয়ারটা কি? এই যে রিজাইন হচ্ছে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের পরে এটা অ্যাডভার্ব, তাহলে এটা হবে অ্যাডভার্ব।
এখানে দেখি দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, ঠিক আছে, ফ্লাইটটা যাচ্ছে আর কি, ত্যাগ করতেছে, যাত্রা করতেছে শীঘ্রই, শর্টলি মানে শীঘ্রই, তাহলে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এরপরে এটা অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বিয়াল বলছে আর্লি, ঠিক আছে। যাক, এই এক্সাম্পলটা দেখেন, দ্য চাইল্ড, আমরা যেটা দেখে আসলাম, স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক, পার্কের কোনায় শিশুটি নীরব মানে কি নির্বাক হয়ে বসেছিল, মিউট মানে নির্বাক করে দিলেন, নীরব চুপ করে দিলেন, তাহলে এখানে দেখেন এটা, এখানে চাইল্ডও যে মিউটও সে, এই জায়গায় আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো, জি দা চাইল্ড ওয়াজ, ঠিক আছে, মিউট ইন দা, এই জায়গায় আমরা ওয়াজ ইউজ করতে পারবো, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখানে আমরা দেখি দা পোস্ট মাস্ট বি মেন্ট, এটা পরিচালনা করা লাগবে, পোস্টটা কিভাবে, ইমিডিয়েটলি, এখনই, মানে এটা পাঠাতে হবে, প্রেরণ করতে হবে, তো সেক্ষেত্রে এই যে ভার্বের পরে এটা, ঠিক আছে। এখন বলতে পারেন এখানে কেমনে হলো, এটা কে করছে, এটা প্যাসিভ সেন্স আছে, ঠিক আছে, প্যাসিভ সেন্স, এটার সাবজেক্টটা আমাদের এখানে উল্লেখ করা নাই। এখানে একটা পয়েন্ট দেখেন, দেয়ার হাউস ইজ অপোজিট দ্য রেড ক্রিসেন্ট, এটা এখানে প্রেপোজিশন, এটা মডার্ন গ্রামার অনুসারে, কিন্তু ট্রেডিশনাল গ্রামার টিজিতে এমন হতো, টিজিতে এমন ছিল যে দেয়ার হাউস, ঠিক আছে, ইজ অপোজিট টু দ্য রেড ক্রিসেন্ট, টু দ্য রেড ক্রিসেন্ট হসপিটাল, এতগুলো আমার লেখার প্রয়োজনই ছিল না, এখানে হতো, দেখেন এটা হচ্ছে এমজি অনুসারে, এটা প্রেপোজিশন, ঠিক আছে, তাদের বাড়িটা রেড ক্রিসেন্ট হাসপাতালের একদম মুখোমুখি, অপোজিট মানে মুখোমুখি, মানে দুটো বিল্ডিং একটা অপরটাকে ফেস করতেছে, আর এটা হচ্ছে এমজি অনুসারে প্রেপোজিশন, এটা এমজি অনুসারে প্রেপোজিশন, কিন্তু মডার্নে এরকম হতো, এটা অ্যাডজেক্টিভ হতো, মডার্নে কি ছিল এরকম, দেখেন ইজ অপোজিট, এরপরে টু বসতো, তখন এটা কি হতো, অ্যাডজেক্টিভ হতো, টিজি অনুসারে, এগুলো জানার দরকার আছে। উই লিভ, আমরা বাস করি, আপস্টেয়ার, আমরা বাস করি, কোথায় বাস করি, তার মানে এটা অ্যাকশন ভার্বের পরে এই যে স্থান বোঝাচ্ছে হয়, ঠিক আছে, যেমন লুক অ্যাবভ, লুক আপ, লুক ব্যাক, লুক অ্যারাউন্ড, ঠিক একইভাবে উই লিভ আপস্টেয়ার, উপরতলায়, আমরা উপরতলায় থাকি, লিভ মানে থাকা বা বাস করা, তাহলে কোথায় থাকি, উপরতলায়, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখানে দেখি দা ফ্লাওয়ার স্মেলস, ঠিক আছে, তাহলে স্মেলটা কি, স্মেলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি বসবে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসবে না, এগুলো অ্যাডভার্ব বসবে না, কিন্তু এখন দেখেন ফ্লাওয়ার লুকস মানে স্মেল প্লিজেন্ট এর চেয়ে স্মেল সুইটটাই উত্তম, ঠিক আছে, রোজ স্মেল সুইট, আমরা এইভাবে ট্রেডিশনাল একটা দেখেন, রোজ হচ্ছে কি নাউন, রোজ হচ্ছে জেনারেলাইজড কমন নাউন, তো এক্ষেত্রে রোজের প্লুরাল হবে, রোজেস স্মেল সুইট, ঠিক আছে, গোলাপের ঘ্রাণটা কি মিষ্টি, এক্ষেত্রে দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, এটাই উত্তম, এটাই অর্থপূর্ণ। এখানে আমরা দেখি শি সিংস ওয়েল, সে ভালোভাবে গান গায় বা সুন্দরভাবে গান গায়, তাহলে ইনাফটা কি, ইনাফটা বোঝাই যাচ্ছে এটাকে মডিফাই করতেছে, সে যথেষ্ট ভালো গান গায়, আর যথেষ্ট ভালো, এ মডিফাই করতেছে এটাকে, পরে বসে, ইনাফ সাধারণত অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসে আর নাউনের সামনে বসে, তো এইটাও অ্যাডভার্ব, ঠিক আছে, আবার এইটাও অ্যাডভার্ব। এই যে দেখেন শামিম লুকড অ্যারাউন্ড বাট কুডন্ট স্পট দ্য ম্যান, তাহলে এই যে দেখেন লুকড, এটা হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব, ঠিক আছে, অ্যাকশন ভার্ব, তার মানে এটা হচ্ছে প্লাস অ্যাডভার্ব।
তাহলে অ্যারাউন্ডটা অ্যাডভার্ব। শামীম চতুর্দিকে তাকালো কিন্তু কুডন্ট স্পট দ্য ম্যান, লোকটাকে দেখতে পাইনি। এবারে আমরা দেখি দা ক্যান্ডিডেট ডিড ড্যাশ অ্যান্ড ফেল্ড। প্রার্থী খারাপ মানে ফল খারাপ করলো এবং মন খারাপ করলো। তাহলে ডিড এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব। তাহলে ডিড কি হবে? এরপরে আমাদের অ্যাডভার্ব লাগবে। এখানে অ্যাডভার্ব নাই ক্রস, এখানে অ্যাডভার্ব নাই ক্রস, এখানে এটা অ্যাডজেক্টিভ ক্রস, এখানে আছে অ্যাডভার্ব। তাহলে দেখেন ডিড ব্যাডলি অ্যান্ড ফেল্ড ব্যাড। এবারে আমরা উপরেরটাই আসি, এখানে দেখা যাক কি বলা আছে। একইভাবে দেখেন চুজ দা কারেক্ট সেন্টেন্স। হি লুকড অ্যাংরি, তাকে রাগান্বিত দেখালো। অ্যান্ড ডিডন্ট স্পিক অ্যাংরিলি, স্পিকটা অ্যাকশন ভার্ব, এটা আমরা শুরুতেই পড়ে আসছি, এটা অ্যাকশন ভার্ব প্লাস অ্যাডভার্ব। ও এখানে তো লেখাই আছে যে অ্যাকশন ভার্ব প্লাস অ্যাডভার্ব, ঠিক আছে। আর লিঙ্কিং ভার্ব, এই যে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, এরপরে অ্যাডজেক্টিভ বসে এর অবস্থাটা বুঝাবে যে তাকে রাগান্বিত লাগছিল বা দেখাচ্ছিল, লাগছিল বা দেখাচ্ছিল, ঠিক আছে। কিন্তু সে রেগে কথা বলেনি বা রাগান্বিত ভাবে কথা বলেনি, কিন্তু রাগান্বিত ভাবে, রেগে বা রাগান্বিত ভাবে কথা বলেনি, রাগান্বিত ভাবে কথা বলেনি, রাগান্বিত আর রাগান্বিত ভাবে। তো এক্ষেত্রে এটা লিঙ্কিং ভার্ব, তাই পরে অ্যাডজেক্টিভ বসছে, এটা অ্যাকশন ভার্ব, তাই পরে অ্যাডভার্ব বসছে। এখানে দেখেন শি লুকস ভেরি বিউটিফুল, তাকে খুব সুন্দর লাগে, মানে তাকে দেখতে খুব সুন্দর লাগে। তাহলে বিউটিফুলি সে, তাহলে এইটা হলো এর মডিফায়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভেরিটা অ্যাডভার্ব, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ। যাই হোক, আপাতত এ পর্যন্তই। আশা করি আপনাদের আর এরপরে লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্বের পরে আসলে অ্যাডজেক্টিভ কখন বসে আর অ্যাডভার্ব কখন বসে এই বিষয়টা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আশা করি আর ইনশাল্লাহ সমস্যা হবে না। যাই হোক, আপনাদের একটা বিষয় যেটা দেখি সেটা হচ্ছে শেখার আগ্রহ খুব কম। আপনাদেরকে যদি মধু ঢেলেও দেওয়া হয় তারপরেও আপনারা অনেকে উন্নতি করতে পারবেন না, কারণ আপনাদের মধ্যে শেখার আগ্রহ কম। আমি আমার পেজে দেখছি দীর্ঘদিন ধরে যে বেশিরভাগ শিক্ষার্থী শেখার আগ্রহ নেই, অথচ বড় বড় কথা। যেই শিক্ষকের কাছেই পড়েন, যে ভাইয়ার কাছেই পড়েন, পৃথিবীর যত দামি বই পড়েন, যত সহজ বই পড়েন, যদি আপনি নিজে থেকে শিখতে আগ্রহী না হন, আপনাকে কেউ শেখাতে পারবে না, ঠিক আছে। আপনি গন্ডমূর্খ থাকবেন না, কিন্তু দুর্বল থাকবেন। যাক, আপনাদের কোনো যদি প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি সেই অনুসারে আনসার দেব। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। প্লিজ, যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এখন আমি আপনাদেরকে এর মধ্যে থেকে কিছু কোশ্চেন করি, দেখি আপনারা পারেন কিনা। কোনটা কি হবে আপনারা বলবেন। বাক্য ওয়ান, ওয়ান আর টু দেখেন, আপনারা এইভাবে লেখেন। ওয়ান, হি ওয়েন্ট ম্যাড, এটা কি ভার্ব? এটা কি ভার্ব? ঠিক আছে, এটা কি? এবারে আসেন, লিখবেন এইভাবে। তারপরে লিঙ্কিং ভার্ব হলে এলবি লিখবেন, আর অ্যাকশন ভার্ব হলে এবি লিখবেন, ঠিক আছে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এ ডি জে লিখবেন, আর অ্যাডভার্ব হলে এ ডি ভি লিখবেন। ভালো কথা, এইভাবে লিখবেন। টু তে দেখা যাক, টু দা
বয়, ran fast। ঠিক আছে, এটা কি? তারপরে আসেন the well run dry। ঠিক আছে, 3 নম্বরে দেখেন এটা কোন পার্ট অফ স্পিচ, এটা কোন পার্ট অফ স্পিচ, এটা কোন পার্ট অফ স্পিচ, মানে এটা কোন ধরনের ভার্ব, এইটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, আর এইটা হচ্ছে কোন ধরনের পার্ট অফ স্পিচ। এখন লিখেন। হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গেল, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ভালো কথা। দা বয় র্যান ফাস্ট, ছেলেটা দ্রুত দৌড়ালো, তার মানে এটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব প্লাস এটা অ্যাডভার্ব। এখানে দেখেন ওয়েল মানে কুয়া, আগে গ্রামের দিকে কুয়া থাকতো, কুয়া রান ড্রাই শুকিয়ে গেল, শুকিয়ে গেল, তার মানে এটা হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব, অবস্থার পরিবর্তন। ঠিক আছে, এটা লিঙ্কিং ভার্বও বলা যায়, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা এটাকে আমরা ইনকোয়েটিভ ভার্বও বলতে পারি। ইন ট্রেডিশনাল গ্রামারে ইনকোয়েটিভ ভার্ব। আপনারা শিখতে চান না কিন্তু ইংরেজিতে দক্ষ হতে চান, এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথাই বুঝাই লাভ না, ইংরেজি গ্রামারটাই হচ্ছে চরম তিতা, নিমের চেয়েও তিতা, করল্লার চেয়েও তিতা। আপনি চাইলে এখানে পণ্ডিত হতে পারবেন না। কোনো একজন শিক্ষক খুব সুন্দর করে হেসে হেসে আপনাকে বললো, ঠিক আছে যে এটা পানির মতো, এটা মানে কি বলবো যে ঘোড়ার ডিমের মতো, আন্ডার মতো, এটা অমুক তমুকের চেয়ে সহজ আর হয় না, এত সহজ না। যারা এসব বলে আই গ্যারান্টি তারা নিজেরাও ইংরেজি গ্রামারে চরমতম দুর্বল। যেগুলো সহজ বিষয়গুলা, এই বিষয়গুলোই আপনাদেরকে শেখায়। ইংরেজি গ্রামারের যে মানে গ্রামারের যে জটিল বিষয়গুলো আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যেমন বলি, গত 4 বছর ধরে তো আমি বইয়ের এডিশন বের করিনি, নতুন তো অনেক কোশ্চিন হয়েছে। বাংলাদেশে আমি ছাড়া এইগুলা যদি কারো দম থাকে বা কারো যদি জ্ঞানের এই পরিধি থাকে, সে তো চাইলে এআই এর হেল্প নিতে পারতো। এআই এর হেল্প তো অবশ্যই নিয়েওছে, নেওয়ার পরেও কমপক্ষে 20 থেকে 30টা কোশ্চেনের আনসার ভুল আছে, 20 থেকে 30টা কোশ্চেনের আনসার ভুল আছে, ট্রান্সলেশন বেশ কয়েকটা ভুল আছে, দেখা যায় যে গ্রামার অন্যান্য আইটেম গুলো ভুল আছে। তারা জানেও না যে এই প্রশ্নের সঠিক আনসার কি, তারা দিয়ে রাখছে এবং সবগুলো প্রকাশনী বা সবগুলো টিচাররাই ওই সেম আনসারই করছে, ওই সেমটাই করবে, কিন্তু না, আনসার ওইটা হবে না। এখন আমি এখানে আপনাদেরকে যে পয়েন্টটা বলি, এই যে ইংরেজি গ্রামারের যে বিষয়গুলো একটু কমপ্লেক্স, একটু এক্সেপশনাল, এইগুলো ইন বাংলাদেশ সত্যিকার অর্থে আমার জানা মতে অতীতেও কেউ কখনো এগুলো পারে নাই, বর্তমানে পারি না। হ্যাঁ, আমিও কিছু টাইপিং মিস্টেক বা কিছু জায়গায় কনফিউশনে ভুগছি। আমিও 16 বছরে ধরেন 50টা ভুল করছি বা 60টা ভুল করছি, ধরে নিলাম আমি 100টা ভুল করছি, কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ছিল দেখবেন একদম মাইনর ভুল, এগুলো ছিল টাইপিং মিস্টেক। এর মধ্যে আমি মেজর ভুল করলে ভুল করছি বড় জোর 20টা, এর বেশি হবে না। তো এইগুলো আমি যখন আবার সোর্স ফাইন্ড আউট করছি, তখন দেখা গেছে যে এই জায়গায় আসলে আমি যে আনসার নিয়েছি ওইটাও গ্রামাটিক্যালি রাইট, আবার ওর পাশাপাশি প্রশ্নকর্তা যেখান থেকে কপি করছে ওখানে ট্রেডিশনাল গ্রামার অনুসারে আরেকটা আনসার দেওয়া আছে। দ্যাটস ওয়াই আই এম বাউন্ড টু চেঞ্জ মাই আনসার। সবাই আপনাদের সামনে সহজ সহজ করবে, দেখবেন বাংলাদেশে যত অনলাইন প্ল্যাটফর্মে ইংলিশ টিচার আছে তারা জেরান পার্টিসিপল বলবে 1 মিনিটে শেখায়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি তাদেরকে 10টা কোশ্চেন করে দেব, তারা 10টা কোশ্চেনে একটা বা দুইটা আনসার করতে পারবে। তারা নিজেরাও কনফিউজড হবে যে না আসলে রাইট কোনটা। এ কারণে শিক্ষার্থীদের বলা উচিত যে আমরা শিক্ষার্থীদের জন্য প্রথমে সহজ লেভেল শেখাই, যেন ওর কনফিডেন্সটা বাড়ে, তারপরে আরেকটু অপেক্ষাকৃত কি বলবো যে ডিফিকাল্ট লেভেলে যাওয়া হয়, তারপরে আলটিমেটলি অ্যাডভান্স লেভেলে যাওয়া হয়। কিন্তু যত সহজ আপনাদেরকে বলা হয় মানে বিভিন্ন প্রাইভেট গ্রুপে বা ব্যাচে ভর্তি নেওয়ার জন্য, আসলে ইংরেজি এত সহজ না। ইংরেজিতে অনেকে বলে ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি শুধু একটা ভাষা, কিন্তু ইন রিয়ালিটি ইটস কোয়াইট ডিফারেন্ট। আমি এই জায়গাগুলো নিয়ে অনেকের পয়েন্ট অফ ভিউ থেকে মানে ভিন্ন মত পোষণ করি। এখানে একজন লিখছে, স্যার আপনার প্রাইমারি কোনো ব্যাচ চালু আছে? না ভাই, আমি ওইভাবে প্রাইমারি হাই স্কুল এই কেন্দ্রিক আমি পড়াই না। আমি পড়ালে একজন শিক্ষার্থীকে একদম খুঁটিনাটি বেসিক থেকে পড়াতে আগ্রহী, যেন তার যদি 1 বছর সময় লাগে, 1 বছর পরে তার কনফিডেন্স লেভেল থাকবে, গ্রামার বিষয়গুলো তার প্রবলেম থাকবে না। সে যদি নিজে থেকে সত্যিকার অর্থে ইফ হি ইজ ইন্টারেস্টেড ইন ইনহ্যান্সিং হিজ নলেজ, ঠিক আছে, হি ক্যান ট্রাই হিমসেলফ, সে নিজেই চেষ্টা করলেই পারে। কিছু বিষয় আপনাদেরকে বলি, সবচেয়ে মজার বিষয়, একজন
তার আগে আমি বলিনি, বাংলাদেশে সম্ভবত ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আই এম দ্য অনলি রাইটার হু হ্যাজ টু প্রুভ হিমসেলফ দ্যাট আই এম দ্য রিয়েল রাইটার অফ মাস্টার বুক। আমাকে বাংলাদেশে মানে একমাত্র ব্যক্তি হিসেবে প্রমাণ করতে হয়েছে যে মাস্টার বইয়ের লেখক আমি। আর একটা বিষয়, আমি যদি ফেসবুকে পোস্ট দিই, কিছু কিছু কি বলবো যে রিয়েল বাস্টার্ডস আছে, আমি যেখানে 14 বছরে 5 লাইন 10 লাইন 15 লাইন 20 লাইন করে এই পোস্ট গুলো সাজিয়েছি, ঠিক আছে, মানে এই লেখাগুলো সাজিয়েছি, তারপর ফেসবুকে ধরেন 20 লাইনের একটা পোস্ট দিলাম, তারপরে ওখানে আরো 10টা নিয়ম বা আরো 10টা উদাহরণ যোগ করে ওটা 40 লাইন, এইভাবে আমি ধরেন 5 বছরে একটা অনেক পোস্ট আছে পরিপূর্ণতা দিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য একটা পোস্ট হচ্ছে এই যে মডার্ন আর ট্রেডিশনাল গ্রামারের চেঞ্জ নিয়ে আমি একটা পোস্ট দিই যে মডার্ন গ্রামারের, ইংরেজি গ্রামারের অনেক নিয়ম পরিবর্তন হয়ে গেছে। তো এখানে কিছু বাস্টার্ড আছে, এই বাস্টার্ড গুলো এতটাই বাস্টার্ড এইভাবে লেখে যে এইটার ইংরেজি ভার্সন আমার কাছে আছে, এটা বিদেশি কোনো লেখকের মানে ইংরেজি পোস্টের কপি, মানে তার ক্রেডিট পাওয়া উচিত। এই বাস্টার্ড জানেই না যে আমি এটা কোথা থেকে কিভাবে কালেক্ট করছি, এটা আমি জানি যে কোন জায়গা থেকে যদি 2-4টা 10টা এক্সাম্পল নেওয়া লাগে, সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখছি যে না এই জায়গায় এরকম রুলস পড়ছি, এই জায়গায় এরকম এক্সাম্পল চেঞ্জ, সেক্ষেত্রে আমি আমার মতো করে এক্সাম্পল তৈরি করে নিছি বিষয়টা সহজে বোঝানোর জন্য। তো এই যে মিথ্যা আরোপ করা, আরো কিছু বিষয় আছে, কি হয়েছে মাস্টার বইটা নাকি অন্য কেউ লেখক, এই বাস্টার্ড গুলো জানেই না মাস্টার বইয়ের মধ্যে কিন্তু আমি চেঞ্জ আনছি। বই না বের হলে বইয়ের মধ্যে আপডেট হয়নি, পিডিএফ গুলো আপনারা দেখেন 24 সাল পর্যন্ত প্রশ্নের মধ্যে আপডেট করা আছে, ব্যাখ্যাগুলো চেঞ্জ করা আছে। আমি চাইলেই বইয়ের কাভারে 25 লিখে দিতে পারি, কিন্তু না, আমি কেন দিচ্ছি না, এখানে আমারও কিছু ব্যক্তিগত বিষয় আছে। একটা প্রথম কথা হলো, যারা বলছিল যে মাস্টার বইয়ের চেয়ে বেটার বই বের করা বা কপি করে বই বের করা, কপি পেস্ট, তাদের জন্য এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি 5 বছর সময় দিলাম, 21 বই বের করছি, 26 জুন পর্যন্ত দেব। তো 21 লিখে বাংলাদেশে এই বইগুলো, চাকরি বা ভর্তি পরীক্ষার বইগুলো আল্লাহর রহমতে গ্যারান্টি দিয়ে বলতে পারে ওই পরিমাণে গার্ডস কনফিডেন্স বা ওই পরিমাণে দম আমি ছাড়া কারোই ছিল না। এখানে ওই যে বললাম, এ কিং ইজ অলওয়েজ এ কিং, একজন রাজা সবসময় রাজা, এটা বলেও লাভ নাই, এটা রিয়েলিটি। তো প্রথম কথা হলো, আমাকে লাইভে এসে প্রমাণ করতে হচ্ছে যে আমি মাস্টার বইয়ের রাইটার, কিন্তু গাধার বাচ্চাগুলো বুঝে না যে যদি আমার বইটা কারো লেখার দম থাকতো তাহলে বাংলাদেশে কেউ না কেউ এসে এটা বলতো যে এই জায়গা থেকে। আমি শুধু ফেসবুকে যে রেফারেন্স গুলো দিয়েছি, এর বাইরে যদি কেউ থাকতো, এই যে ধরেন আমি যে কোশ্চেন গুলা বলি, যেগুলো আমি ফেসবুকে সলভ দিয়েছি, অন্যরা কিন্তু কোচিং থেকে তাদের এই যে বিশেষ পরীক্ষার পরেই বলি 44 হোক 45 হোক 46 হোক, এই কোশ্চেন গুলো আমি মাস্টার বইয়ের নতুন কোশ্চেন গুলো অ্যাড করিনি, কিন্তু এই কোশ্চেন গুলো আর সলভ গুলো কিন্তু আমি ফেসবুক লাইভে এসে দিয়েছি বা ফেসবুক পোস্টের মাধ্যমে দিয়েছি। বাংলাদেশে এমন কোন চুতিয়া নাই যে ওইগুলা ফর দ্য ফার্স্ট টাইম মানে আমার প্রথমে এইগুলা সঠিক আনসার দিয়েছিল। এর মধ্যে আরো কিছু মানে কি বলবো যে রিয়েল বাস্টার্ড আছে। একজন আবার দেখলাম যে ব্লগ দিয়েছি, সে আবার আর এক আইডি দিয়ে সে লেখছে যে আমি ভাই গ্রামে বেড়ে উঠেছি, এটা সত্য, আই গ্রো আপ ইন দ্য ভিলেজ, আমি একদমই কি বলবো রিমোট ভিলেজে বেড়ে উঠেছি। তো আর আপনাদের মতো কিন্তু আমার কি বলে যে এটাকে বলে সোশ্যালাইজেশন ওইভাবে হয়ে ওঠেনি। আমি ছোটবেলা থেকে পরিবারের গণ্ডির মধ্যে থাকছি, বাজারে বেড়ে উঠছি, আমি এইচএসসি পর্যন্ত বাজারে থাকছি। স্কুল কলেজে আমি জীবনে আপনাদের মতো কখনো নিয়মিত যাওয়ার সুযোগই হয়নি। ইভেন ইউনিভার্সিটিতে গিয়েও মাত্র একটা বছর আমার নিয়মিত হওয়ার সুযোগ হয়েছে, তাও 8 মাসের মতো, সেটা ফার্স্ট ইয়ার। এবারে আসেন হাই স্কুল লাইফে, আমি তেমন একটা হাই স্কুলে যাওয়ার সুযোগ পাইনি, সারাদিন বাপের ব্যবসা দেখতাম, মাঝে মাঝে ক্লাস করার গ্যাপ পেলে, এখনো কিন্তু আমি লাইভে লুঙ্গি পরে আছি, ঠিক এইভাবে লুঙ্গি টি শার্ট পরে মানে হাই স্কুলে ক্লাসে যেতাম টুকটাক যদি সময় পেতাম। কিন্তু আমি আমার মতো করে নিজেকে তৈরি করে রাখছি, যে কারণে আমি খুব বেশি মানুষের সঙ্গে মিশেও নি, বেশি ফর্মাল অ্যাটমসফিয়ারও নিজেকে কখনো নিয়ে যাইনি, প্রয়োজনও বোধ করিনি। 1 নাম্বার 2, এই যে বললাম ইউনিভার্সিটি লাইফে এসে প্রথম 9 কি 10 মাসের মাথায়, আমার 9 মাসের মাথায় ধরেন, রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর কোন একজন শিক্ষকের সঙ্গে একটা বিষয় নিয়ে বাদে অনাবাদে হওয়ার পর আমি মানে কি করছিলাম যে ডিসাইড করছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটি লতে আর পড়বো না, ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম আবার ট্রাই করব। ফার্স্ট টাইম আমি চেষ্টা করলে, যেহেতু এখন অনেক ডকুমেন্টস এগুলো যদি খুঁজে বের করা যায় আমার ভর্তি রোল এগুলো, তাহলে বুঝতে পারবেন যে ইংরেজিতে আল্লাহর রহমতে আমি তখনও অ্যাডমিশন লেভেলে কতটা দক্ষ ছিলাম, অন্যদের অনেক আগেই ছিলাম। কিন্তু আমি একবার বাংলা ব্যাকরণে ধরা খাইছি, একবার ইন্টারন্যাশনালে ধরা খাইছি। প্রথমবারে ইংলিশে 22-এর উপরে পেয়েছিলাম, দ্বিতীয়বারে 26-এর উপরে, কিন্তু সম্ভবত আন্তর্জাতিকে পেয়েছিলাম 9 দশমিক, এটা প্রথমবারে। আন্তর্জাতিকে 10ও পাইনি আমি। আর দ্বিতীয়বার বাংলাতে 11 দশমিক সম্ভবত 1 পেয়েছিলাম, যে কারণে আমার ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নটা মানে মাঠে মারা গেছে।
একজন বলছে ফিক্স টাইমে লাইভে আসলে ভালো হয়, মানে আগে জানা, আমি তো আগে জানিয়ে দিলাম। এখানে একজন কোশ্চেন করছে জিরান্ডের উপরে ক্লাস নিলে ভালো হয়। আমার ইউটিউবে পুরাতন কিছু ক্লাস আছে, আমি আসলে তখন প্রথম প্রথম চেষ্টা করতাম, তো ওই ক্লাসগুলো দেখতে পারেন, পোস্টগুলো দেখতে পারেন। আপনি নিজে থেকে যদি আগ্রহী না হন, এইগুলো বোঝার চেষ্টা না করেন, কিন্তু মজার একটা বিষয় দেখেন, মডার্ন গ্রামারে কিন্তু জেরান্ড পার্টিসিপলের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স করা হয়নি, এগুলোর রিকগনিশন দেওয়া হয়নি, স্বীকৃতি দেওয়া হয়নি, প্রয়োজনই নাই। আমি কেন এত মেহনত করে জেরান্ড পার্টিসিপল আইডেন্টিফাই করা শিখবে, তো আমার লাভটা কি? হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং দ্য ডিফারেন্স বিটুইন জেরান্ড এন্ড প্রেজেন্ট পার্টিসিপল? ফেসবুকে দেখবেন এক শ্রেণী যে আমার বিরুদ্ধে কে জানে, মানে আমি কার বই নিয়েছি মামলা করেছে, কিন্তু এই বাঞ্চদ, আমি এখন বলার কারণ এই বাস্টার্ড গুলো, এই যে কারো উপরে মিথ্যা আরোপ করা, আমি এই বইটাকে নিজে হাতে, ওই যে বললাম তো, নিজে ব্রেনে সাজিয়ে নিজে হাতে লিখে পর্যন্ত নিয়ে এসেছি, ইভেন নাও, ঠিক আছে, এমনকি এখনো আমি আমার বইটা টাইপিং এর কাজ নিজে করি। আমার এই যে যেমন কোথায় কি চেঞ্জ করতেছি, যারা মার্কেটে গিয়ে দেখেন প্রতিনিয়ত চেঞ্জ গুলো আনতেছি, সবকিছু কাজ আমি নিজে করি। ইভেন যে নতুন এডিশনটা আসবে সেটার কাজও আমি 100% নিজে হাতে করি। আমার লাইফে আমি টুকটাক একটু হেল্প নিয়েছিলাম, সেটা 2011 সালের এডিশনে কিছুটা টাইপিং এ আমাদের এক ছোট ভাই ছিল, আমার রুমমেট ছিল, ওর কাছ থেকে টুকটাক একটু টাইপিং এর, তা আমি বলতাম যে এটা এটা লেখো, সে বলতে পারবে না যে সে নিজে থেকে একটা ওয়ার্ডও সে লিখেছে, কিন্তু মাঝে মাঝে আমার বিরক্ত লাগতো। ধরেন এই আনসার গুলো এখান থেকে টেনে নিয়ে যাইতে হবে, এই যে আনসারটা বসিয়ে টানাটানির বিষয়, কারণ প্রথমে যখন মাস্টার বইটা ছিল 10 সালে এবং 11 সালে, তখন আনসার নিচ দিয়ে এইভাবে টেবিলে লেখা থাকতো, এইভাবে যে ধরেন এইটা 193 এইরকম করেছিল, 193 এর ধরেন আনসার এ, ধরেন 194 100, তো এই আনসার গুলো এখানে বসিয়ে টেনে নিয়ে যাওয়া, বেশিরভাগ ক্ষেত্রে তাকে এই কাজগুলো টুকটাক করিয়েছি, কিন্তু মেজর কাজগুলো ভুল করলে আমি করছি। সবাই আপনাদেরকে, বাংলাদেশে তো দেখবেন যে অমুক টিচার বলে শিক্ষার্থী বেস্ট, অমুক টিচার বেস্ট, তো বেস্ট, তো তাহলে তোমার ইংরেজি উইকনেস এখনো কাটেনি কেন? তুমি আহামরি ইমপ্রুভ কেন করতে পারোনি? তাহলে তো তুমি যদি ভালো কিছুই করো, ওই টিচার যদি বেস্ট হয়, তাহলে তো তোমার ইংরেজিতে কোনো উইকনেসই থাকার কথা না। এখানে একজন কোশ্চেন করছে আমি বিসিএস দিব, তাই আপনার ব্যাচে ভর্তি হতে চাই, কত টাকা লাগবে? আপনি আমার ব্যাচে এখন যেটা চলমান আছে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত থাকতে পারবেন। গ্রুপে 3, 4, 500 যা হাই পোস্ট যা আছে আছে, এই পোস্ট গুলো এই 1 মাস পোস্ট দেওয়া হবে। আপনি যুক্ত হলে 3 মাসে হয়তো আরো 40, 50, 100 যা নতুন পোস্ট পান, কোশ্চেন ভিত্তিক হোক। আর পূর্বের ধরেন 300, 400, 500 যা থাকুক থাকুক। পূর্বের লাইভ ক্লাস আছে এখানে প্রায় 50-52টার মতো, এই ক্লাসগুলো পাবেন। আর পরবর্তীতে এখন টপিক বাকি আছে গ্রুপে, টেন্সের উপরে ক্লাস হবে, ভয়েসের উপরে ক্লাস হবে, ন্যারেশনের উপরে ক্লাস হবে, প্রিপোজিশনের উপরে ক্লাস হবে। তাহলে কয়টা হলো? 4টা হলো। তারপরে আপনার রাইট ফর্ম অফ ভার্বের উপরে ক্লাস হবে 5টা। ক্লজ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, এগুলো ক্লাস হয়ে গেছে। তারপরে এই যে পজিশন অফ পার্ট অফ স্পিচ, এটাও হয়ে গেছে। তার মানে মোটামুটি গ্রুপে ক্লাস নেওয়ার মতো খুব বেশি ক্লাস নাই। যেহেতু ভিডিওগুলো আপলোড করাই আছে, আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরে হ্যাঁ, আরো কিছু বাকি আছে, সেটা এই যে ড্যাংলিং মডিফায়ার থেকে হতে পারে, ইনভার্সন অফ ভার্ব আছে, এটা পড়ানোর আছে। ইনভার্সন অফ ভার্বের পরে আরেকটা আছে রিডান্ডেন্সি। সব মিলিয়ে আরো 8 থেকে 9টা ক্লাস বা 10টা ক্লাস আমি ইনশাল্লাহ গ্রুপে নেব। ক্লাসগুলো লং ডিউরেশনেরই হবে। তো আপনি চাইলে গ্রুপে অ্যাড হতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ব্যয় করতে হবে 1000 টাকা। এবং এই যে বাকি 8-9টা ক্লাস আছে, এটা গ্রুপের শর্ত দেখে নিন। গ্রুপে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রতিটি পোস্ট পড়ার পরে অবশ্যই আপনি যে পড়েছেন, রিডিং কমপ্লিটেড স্যার, আপনি রিপোর্ট করবেন যে আপনি যে পোস্টটা পড়েছেন এটা যেন আমি শিওর হতে পারি। অবশ্যই ভিডিওগুলো দেখার পরে ওয়াচিং দ্য আনসার। আর একটা বিষয় আপনাদেরকে আমি শেখাতে আসি, এক্ষেত্রে আমাদের রিলেশন, ঠিক আছে, বিটুইন আস হচ্ছে, ঠিক আছে, আই এম ইয়োর টিচার, ইউ আর মাই স্টুডেন্ট, দ্যাটস দ্য রিলেশন। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। পার্সোনালি এই শেখার সম্পর্কের বাইরে আমি কারো ভাই, আমি কারো বন্ধু, কোনো সমস্যা নাই, তখন আপনি ইনফর্মাল রিলেশন মেনটেন করতেই পারেন। কিন্তু শেখার রিলেশনের মধ্যে আসলে অবশ্যই শিক্ষক শিক্ষার্থীর বাইরে কোনো রিলেশন থাকবে না। কোর্স সম্পর্কে বিস্তারিত বলার কিছু নাই। মাস্টার বইয়ের যে গ্রামার চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো সম্পর্কে, ঠিক আছে, আপনারা মানে টোটাল ক্লাস পাবেন ওই যে বললাম 50-60টার মতো ক্লাস পাবেন। আর এ সংক্রান্ত যে কোশ্চেন গুলো, এগুলো পোস্ট আকারে পাবেন পর্যাপ্ত। এবং এতটাই ইউনিক পোস্ট এখানে আছে যেটা বিয়ন্ড ইউর ইমাজিনেশন, আপনার চিন্তারও বাইরে। আর একটা বিষয়, আমি কাউকে ছাড় দিয়ে
এখানে একজন বলছে ইংরেজিতে আপনার মতো দক্ষ হতে কি করতে হবে। আমাকে এত দক্ষ ভাবার দরকার নাই। হ্যাঁ, গ্রামারে অন্যদের চেয়ে আল্লাহর রহমতে আমি অনেকটা এগিয়ে, এটা দাবি করতে পারি, অন্তত এই সেকশনটাই। তবে ইংরেজিতে দক্ষতা এই বিষয়টা হলো রিলেটিভ টার্ম, আপেক্ষিক পরিভাষা। কেউ স্পোকেন ইংলিশে দেখবেন অনেক ফ্লুয়েন্ট, ঠিক আছে, কারো প্রেজেন্টেশন স্কিল গুলো দেখা যায় যে অনেক অ্যাডভান্স। এক একজন এক এক দক্ষতা, আপনি কিভাবে আগাবেন এটা আপনি ভালো জানেন। কিন্তু আমি দিক নির্দেশনা দিতে পারি যে আপনার ইংরেজি, মানে আমি পড়ালে এইভাবে পড়াই যে এটা ফর্মাল গ্রামারের জন্য, ফর্মাল রাইটিং বা একাডেমিক রাইটিং বা এক্সামিনেশনের জন্য, আর স্পোকেনের ক্ষেত্রে এই রুলস এর পাশাপাশি এইটা। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলতেছি যে হ্যাঁ, দুইজন ছাত্রের উভয়ে কি হয়েছে, বলা হয়েছে যে চাকরির জন্য নির্বাচিত হয়েছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, মানে যে কোনো জন, তাহলে কি হচ্ছে যে কোনো যোগ্য হতে পারে। তাহলে কি হচ্ছে আইদার অফ দা টু স্টুডেন্টস অথবা আইদার অফ দা টু বয়েজ, ঠিক আছে, হ্যাজ বিন সিলেক্টেড, এটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব কখন, অথবা ইজ কোয়ালিফাইড ফর দা জব। তো ভালো কথা, আমরা আইদার অফ, নাইদার অফ, ইজ অফ এদের পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব ইউজ করি, এটা ফর্মালের ক্ষেত্রে। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি ইনফরমালি প্লুরাল ভার্ব ইউজ করতে পারবেন। বলা হচ্ছে দেখেন, নাইদার অফ দা প্লেয়ার্স, নাইদার অফ দা টু প্লেয়ার্স, মানে কি দুইজন খেলোয়াড়ের কেউই ওয়ার নট সাকসেসফুল, ওয়ার নট সাকসেসফুল। এখন এইটা স্পোকেনের ক্ষেত্রে, কিন্তু যদি ফর্মাল রাইটিং এ পরীক্ষা আনসার করতে যান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ভার্ব নিতে হবে সিঙ্গুলার, যে নাইদার অফ দা টু প্লেয়ার্স ওয়াজ সাকসেসফুল। তো এই যে ফর্মাল রাইটিং এর বিষয় আলাদা, স্পোকেনের ক্ষেত্রে আলাদা। স্পোকেনের ক্ষেত্রেও গ্রামার আছে, এটা মূলত ডিসক্রিপটিভ গ্রামার, এটা ইনফর্মাল গ্রামার। যেমন দেখেন আমি বলতেছি আমার একটা আইফোন আছে, ভালো কথা, এই যে আইফোন। তো নর্মালি আমরা ফর্মাল ইনফর্মাল উভয় ক্ষেত্রেই কিন্তু এইভাবে আমরা বলি যে আই হ্যাভ আ, ঠিক আছে, আই হ্যাভ অ্যান আইফোন। তো ভালো কথা, কিন্তু আমরা বলি না যে মি হ্যাভ অ্যান আইফোন, বলি না মাই হ্যাভ অ্যান আইফোন। তার মানে কি, গ্রামার আছে, গ্রামারের বাইরে কিছু না। ফর্মাল একাডেমিক গ্রামার একরকম, মানে ফর্মাল গ্রামারটা একরকম, ডেসক্রিপটিভ একরকম, আমাদের স্পোকেনের ক্ষেত্রে গ্রামারটাই একটু ডিফারেন্ট। তো যেটা লাস্টে বলা দরকার সেটা বলি। অ্যাজ এ রাইটার, অনেকে বলে যে কপি পেস্ট। আমার কথা হলো আমি কোথা থেকে কপি পেস্ট করছি বের করে দেখান। আপনার হাতে তো সুযোগ আছে বের করে দেখানোর, আপনি আজ পর্যন্ত বের করে দেখাতে পারলেন না কেন? যারা এইসব বলে তারা সত্যিকার অর্থে তাদের পিতামাতার বৈধ সন্তান না। আমিও প্রশ্ন তুলতে পারি, আমার বই যদি কপি পেস্ট হয়, তারাও তাদের পিতামাতার বৈধ সন্তান না, দে আর বাস্টার্ডস। সত্যি সত্যি তারা ইলিজিটিমেট চাইল্ড অফ দেয়ার প্যারেন্টস। মানে তারাও প্রমাণ করুক, আমি আমারটা প্রমাণ করেন, ঠিক আছে, আমিও তাহলে তখন প্রমাণ করে দেবো আমি কপি পেস্ট কার বই থেকে করেছি। দেখাক, আমি কোন রাইটারের বই থেকে আমার প্রেজেন্টেশনের সুবিধার্থে যদি মনে হয়েছে যে এক্সাম্পল বা এই বিষয়গুলো আমি পড়ে তাদের বই থেকে শিখছি, দ্যাটস ওয়াই আমি বইয়ের শুরুতে বিবলিওগ্রাফিতে রাইটারদের নাম উল্লেখ করেছি। কিন্তু আমি কারো বই থেকে একদম যে ডাইরেক্ট কপি পেস্ট, কারো বই থেকে তথ্য নিল ওইগুলো আমি আমার মতো করে মডিফাইড করছি। আর সেক্ষেত্রে আমি কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখেন, পিকেডি সরকার স্যার অথবা হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিন বা মহিউদ্দিন কাসেম স্যার, ইনাদের বইয়ের কিন্তু কপিরাইটের মেয়াদ শেষ হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে। তো ইনাদের বই থেকে যদি আমি তথ্য নিয়েও থাকি, সেক্ষেত্রে আমি কিন্তু বিবলিওগ্রাফিতে ওনাদেরকে সম্মান জানাতে আমি উল্লেখ করছি। এক্ষেত্রে কিন্তু আমার উপরে কপিরাইট অ্যাপ্লিকেবল না, এটাও মাথায় রাখা উচিত। এক্ষেত্রে আমার প্রেজেন্টেশনটা নিয়েও এক্ষেত্রে নতুন কপিরাইট অ্যাপ্লাই হবে। আর বাংলাদেশে তো আইন কানুনের প্রয়োগই নাই। এখানে একজন বলছে আপনার যে 1000 টাকার কোর্স যে আছে ওখানে কখন ক্লাস করানো হয়। এখানে ক্লাসে কোনো, মানে কি বলবো, যে স্পেসিফিক বা ফিক্সড টাইম টেবল নাই। আমি আমার মতো ক্লাস নিয়ে রাখি, আপনি পরবর্তীতে এই লাইভ ভিডিওটা রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নেবেন। দেখি আর কারো কোনো জিজ্ঞাসা আছে? মেহনুবা মেহরিন স্যার, অনুবাদ ভালো করার কিছু পরামর্শ। আপনি যদি অনুবাদে ভালো করতে চান, আপনাকে অবশ্যই সেন্টেন্স ব্রেকডাউন শিখতে হবে। সেন্টেন্স ব্রেকডাউন শিখতে হবে কিভাবে, আপনাদেরকে দেখায় সেন্টেন্স কিভাবে ব্রেকডাউন করবেন। দেখেন, দেশের অধিকাংশ মানুষ গরিব, মানুষ গরিব। এখন ব্রেকডাউন কিভাবে করব, এখানে ক্রিয়াটা কি আছে, দেশের অধিকাংশ মানুষ গরিব। তাহলে এখানে সাবজেক্টটা কি, আমাদের সাবজেক্টটা হচ্ছে মানুষ, সাবজেক্টটা অধিকাংশ, দেশের অধিকাংশ মানুষ, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে, এটা সাবজেক্ট মানে ধরে নেব নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের হেডটা কোনটা, আমরা প্রথমে শুরু করে দিই মানুষ, অধিকাংশ মানুষ বা লোক। এখানে যত অধিকাংশ তার মানে লোক,
তাহলে আমাদেরকে এখানে প্লুরাল নাউন ইউজ করতে হবে, মেন না ব্যবহার করে ব্যবহার করতে হবে পিপল। এমনি জাস্ট আমি বোঝাচ্ছি। পিপল আমাদের শুরু হলো, তাহলে অধিকাংশ, ঠিক আছে, অধিকাংশ। তো এক্ষেত্রে আমাদের ডিটারমিনার লাগবে, তাহলে মোস্ট। তো এর সঙ্গে আমরা মোস্ট পিপল অফ দ্য কান্ট্রিজে আমাদের মোস্ট অফ দ্য, ঠিক আছে, লোকজনের অর্ধেকের বেশি, মানে লোকজনের অধিকাংশ, দেশের অধিকাংশ লোক। বা এই যে দেখেন মোস্ট পিপল না বলে মোস্ট অফ দ্য পিপল, ঠিক আছে, তাহলে এর আগে আমাদের কি লাগতেছে, দা ব্যবহার করতে হবে ডিটারমিনার হিসেবে, ঠিক আছে। এখন কোথাকার, দেশের, মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দেশের, অফ দ্য কান্ট্রি, মোস্ট অফ দ্য পিপল, ঠিক আছে, অফ দ্য কান্ট্রি আমার নাউন ফ্রেজ হয়ে গেল। এখন দেখেন এখানে আমার হেড ওয়ার্ডটা হচ্ছে লোক, ঠিক আছে, অধিকাংশ, তাহলে মোস্ট অফ আমি আগে বসালাম, মোস্ট অফ দ্য পিপল। এই যে লোকজনকে নির্দিষ্ট করলাম, ভালো কথা। এখন কোথাকার লোকজন, দেশের, এটা হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার ব্যবহার করলাম, এটা হচ্ছে আমাদের প্রি মডিফায়ার, ভালো কথা, ডিটারমিনার, ইনডেফিনাইট ডিটারমিনার। এখন দেশের অধিকাংশ লোক বা মানুষ গরিব, তো এখানে তো আমাদের ক্রিয়া নাই, ক্রিয়া নাই মানে ধরে নেব হলো বা হচ্ছে, হচ্ছে বা হলো। তাহলে এখানে আমাদের ভার্ব লাগবে, তো এখানে আমাদের সাবজেক্ট আর হেড ওয়ার্ড কি, পিপল, তার মানে এখানে আমাদেরকে প্লুরাল ভার্ব বি ভার্ব ব্যবহার করতে হবে। হলো বা হচ্ছে বোঝালে বি ভার্ব, যেহেতু পিপল প্লুরাল সেক্ষেত্রে আমাদেরকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। আর ধরেন পোর, পোর, এই যে এইভাবে আপনাকে সেন্টেন্স ব্রেকডাউন করতে হবে। যেমন দেখেন বইটির মান, ঠিক আছে, ভালো। মান মানে গুণগত মান, গুণগত মান মানে কোয়ালিটি। তাহলে কি হচ্ছে, বইটির, তাহলে আমরা প্রথমে কোয়ালিটি লাগি, ঠিক আছে, কোয়ালিটি লিখে নিই, কোয়ালিটি। একইভাবে মান ভালো, এখানেও কিন্তু ক্রিয়া নাই, তার মানে আমাদের এখানে বি ভার্ব হচ্ছে বা হলো ভালো। তাহলে কিসের, বইটির, বইটির, বইটি নির্দিষ্ট, অফ দা, এই যে র থাকার কারণে আমাকে প্রিপজিশন কি লাগবে, অব লাগবে, বইটি, তাহলে দা বুক, ঠিক আছে। এখন আমি নির্দিষ্ট করে দিলাম, যেহেতু এরপরে প্রিপজিশনাল ফ্রেজ বসাইছি, এর আগে আমাদেরকে দা ব্যবহার করা লাগবে, দা কোয়ালিটি অফ দা বুক, ঠিক আছে, ইজ গুড। এইভাবে যদি আপনি ব্রেকডাউন করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। দেখ, আপনাদের কোনো জিজ্ঞাসা নাই, জিজ্ঞাসা আছে কিনা, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। শুধু ওয়াচিংই দেখি, কোনো কোশ্চেন দেখি না। কোশ্চেন নাই, আজারে জিজ্ঞাসা। সেটা কি, নতুন এডিশনের বইয়ে কি কি পরিবর্তন থাকবে একটু বলেন। অনেকবার এটা নিয়ে আনসার তো পাইনি। নতুন বইয়ে কি কি কোশ্চেন মানে পরিবর্তন থাকবে, এগুলো তো আগে বলা যাবে না। এগুলো আগে বলে দিলে তো সব ওপেন সিক্রেট হয়ে গেল। এটা নিয়ে তো দেখা যায় যে অনেকেই সাহস দেখাবে এডিশন বের করার, বা দেখা যায় যে আরো অ্যাডভান্স কিছু করার। আমি তো ফেসবুকে অনেক ধারণা আপনাদেরকে দিয়েই রাখি, তবে প্রচুর পরিমাণে চেঞ্জ হবে। প্রথম কথা হলো, যদি একাধিক আনসার থাকে সেক্ষেত্রে সেগুলো উল্লেখ করা হবে, প্রশ্নকর্তা কোন সোর্স থেকে কপি করছে সেটা উল্লেখ করে দেব। ওর পাশে যে অন্য আনসার গুলো হবে সেক্ষেত্রে তার রেফারেন্স অ্যাড করব, ওর সপক্ষে এক্সাম্পল অ্যাড করব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। যাক, আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা নাই। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি,
ফ্রেজ ক্লজ আইডেন্টিফিকেশন শেখার ক্ষেত্রে বা সেন্টেন্স ফর্ম করার ক্ষেত্রে আমাদেরকে ফ্রেজ ক্লজ আইডেন্টিফিকেশন জানতে হবে। মানে কি বলবো যে এট ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে সেটা অবশ্যই নাউন ফ্রেজ কিভাবে ফর্ম করা লাগে। যদি আপনি নাউন ফ্রেজ গঠন করা জানেন তাহলে এখানে ধরে নেবেন যে আপনি ফ্রেজ গঠনের ক্ষেত্রে বা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে 60% এগিয়ে গেলেন। নাউন ফ্রেজ যদি আপনি ফর্ম করা জানেন, নাউন ফর্মের আগে দেখা যায় যে আপনি প্রিপোজিশন বসালে এটা ফাংশন অনুসারে দেখা যায় নাউনের মডিফায়ার হিসেবে হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আবার ভার্বকে মডিফায়ার হিসেবে হতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আমাদেরকে এগুলো জানতে হবে, ঠিক আছে। নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। আবার দেখবেন যে অনেক সময় দুইটা নাউন ফ্রেজ মাঝখানে প্রিপোজিশন বসিয়ে হতে পারে সেটা, ঠিক আছে, নাউন ফ্রেজ। আবার নাউন ফ্রেজের পরে পার্টিসিপাল ফ্রেজ, সেটা প্রেজেন্ট পার্টিসিপাল হোক অথবা পাস্ট পার্টিসিপাল, এই ফ্রেজগুলো মানে এক্সটেন্ডেড নাউন ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত হয়ে নাউন ফ্রেজ হতে পারে। তো মূল কথা হলো আমাদেরকে ফ্রেজ আইডেন্টিফিকেশন এবং ফ্রেজ ফরমেশন শিখতে গেলে আগে খুব মনোযোগের সহিত ভালোভাবে নাউন ফ্রেজের গঠন জানতে হবে। নাউন ফ্রেজের সেন্ট্রাল পার্ট, যেটা সেন্ট্রাল ওয়ার্ড নাউন শনাক্ত করা, ওর সঙ্গে ওর মডিফায়ার হিসেবে, প্রি মডিফায়ার হিসেবে আমরা কোনগুলো ব্যবহার করব, পোস্ট মডিফায়ার হিসেবে কোনগুলো ব্যবহার করব, এই বিষয়গুলো যদি আমি মানে আপনারা ভালোভাবে বুঝে রপ্ত করতে পারেন, সেক্ষেত্রে আর ফ্রেজ নিয়ে আপনাদের কোনো প্রবলেমই থাকবে না। সেটা পরীক্ষা এমসিকিউ আনসার দেওয়া হোক অথবা ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ অনুবাদের ক্ষেত্রে আপনাদের জন্য খুবই খুবই সহায়ক হবে। যাই হোক, আপনাদের কোনো কোশ্চেন জিজ্ঞাসা নেই, এটা দুঃখজনক, সত্যিকার অর্থে ফ্রাস্ট্রেটিং, হতাশাজনক। ভালো থাকবেন আপনারা। আজকের লাইভ ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস নেওয়ার সময় কোনো ধরনের যদি স্লিপ অফ পেন অথবা স্লিপ অফ টাং অর্থাৎ বলা বা লেখার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।